প্রধান। এ পর্যন্ত 10 জনের লাশ উদ্ধার, দগ্ধ অর্ধশত। টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চট্টগ্রামের বেশিরভাগ সড়কের বেহাল দশা। প্রধান সড়ক থেকে অলিতে গলিতেও খানাখন্দ আর গর্ত। সংস্কারের কথা বলছেন মেয়র। রাজধানীর আশপাশেও ছড়িয়ে পড়েছে চিকুনগুনিয়া। প্রভাব ঠেকাতে জনসচেতনতার তাগিদ। জনবল বাড়ানোর পাশাপাশি সিটি কর্পোরেশনের বিশেষ কর্মসূচি। লেখক ফরহাদ মজহারকে যশোর থেকে আনা হয়েছে ডিবি কার্যালয়ে। অপহরণ নয়, সুস্থ মানুষের মতোই ভ্রমণ করেছেন তিনি। ব্রিফিংয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে 752 বাংলাদেশি সহ 1,500 শ্রমিক আটক। ই-কার্ড নিবন্ধনের সময় না বাড়ানোর ঘোষণা। নিয়োগদাতাদের দায়ী করছেন শ্রমিকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শান্তিলা শারমিন। গাজীপুরের কাশিমপুরে মাল্টিফেপসের ড্রাইং সেকশনে বিস্ফোরিত বয়লারটি মেয়াদ উত্তীর্ণ ছিল বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহিনুল ইসলাম। বিস্ফোরণের ঘটনায় আজ আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জন। ফায়ার সার্ভিস সকাল থেকে আবারও উদ্ধার কাজ শুরু করার কিছুক্ষণ পরেই এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন সহ নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় গাজীপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় আজ সকাল 8টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এ সময় আরও একজনের লাশ উদ্ধার করা হয়। বিস্ফোরণের পর ভবনের যে অংশটি ধসে পড়েছিল সেখানে সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। এদিকে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই বয়লারের মেয়াদ হলো গত 24শে জুন আর কি, এই 24শে জুন শেষ হয়ে গিয়েছে করেছেন। আমরা আজকে থেকে আমরা তদন্ত কার্যক্রম শুরু করছি। আমরা চেষ্টা করব যে 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য যে বাধ্যবাধকতা রয়েছে। এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার রাত 7:30টার দিকে বিকট বিস্ফোরণে কারখানার মূল ভবনের নিচের কয়েকটি কক্ষে আগুন লাগে। এতে কারখানার ছাদের একাংশ খসে পড়ে। বিস্ফোরণের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে আবারও 2টি ইউনিট যোগ দেয়। এ সময় কারখানার ভেতর থেকে 8 জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় একজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ সহ স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়েছে। দোকানে আসলাম, তখন যে সময় ব্লাস্ট হয়েছে বিল্ডিং এর উপরে যা মানে বড় বড় অ্যাঙ্গেল গুলো আছে না, খালি সিটাই সিটাই খালি ছোট দিকে যাইতেছে। খালি মাল্টিফ্যাপসে যখন বিস্ফোরণ হয়েছে হওয়ার পরে অ্যাঙ্গেল মনে করেন বড় বড় অ্যাঙ্গেল 25 ফিট 30 ফিট লম্বা যাই মানে কইরা আমার ঘর ভাঙ্গিয়া নিচে যে বসছে। নিডিং আর টাইম খোলা ছিল, যখন বিস্ফোরণ হয় তখন মনে করেন এই টাইগার লোক আর নিডিং এর লোক আহত হয়েছে। গার্বেজ বন্ধ হতে সেকশন খোলা থাকতো অনেক আহত। কোনো গাফিলতি না। আমার এখানে আমি যখন কোনো মেশিন কিনি, নাম্বার 1 ব্র্যান্ড মেশিন কিনি আমি, যারা মারা গেছে ফিনিশিয়ারদের যতদূর দরকার আমি করবো, তার ফ্যামিলির লোকজন থাকলে তাদের আমি চাকরি দেবো। এ ঘটনায় শতাধিক কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, গাজীপুর। সকাল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, মাল্টিফ্যাপস লিমিটেড গার্মেন্টস থেকে যে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বয়লারটি কিন্তু মেয়াদ উত্তীর্ণ ছিল বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। তিনি আরও আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত যে 10 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে সেই 10 জনের মধ্যে 6 জনের মৃতদেহ কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছিল যে প্রত্যেক মৃতদেহ পরিবারকে 20,000 টাকা করে দেওয়া হবে, সেই 20,000 টাকা কিন্তু নগদ তাদেরকে দেওয়া হয়েছে। এবং তারা যেটি আমাদেরকে আরো জানিয়েছেন যে যারা আহত হয়েছেন তারা তাদের খোঁজখবর নিচ্ছেন এবং পর্যায়ক্রমে তাদেরকেও সহায়তা দেওয়া হবে। ঠিক 11:30টার দিকে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু ঘটনাস্থলে প্রবেশ করে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকালবেলা এখানে বয়লারটির অবস্থা জানতে পরীক্ষা করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই পরীক্ষা দেখা গেছে যে বয়লারটি মেয়াদ উত্তীর্ণ ছিল এবং যে সময় বিস্ফোরিত হয়েছে বয়লারটি সেই সময় বয়লারটি মেরামত করা হচ্ছিল। তিনি আমাদের আরো যেটি জানিয়েছেন যে বয়লারের সমস্ত কাগজপত্র এবং ফরেন্সিক রিপোর্ট ইতিমধ্যে বিস্ফোরক পরিদর্শক নিয়ে গিয়েছেন। সেটি আসলে পরীক্ষার মাধ্যমে জানা যাবে যে আরো কোনো
সমস্যা ছিল কিনা। এই মুহূর্তে আসলে এখানে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং স্থানীয় যে গার্মেন্টস কর্মীরা রয়েছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে অংশটি ডেবে গিয়েছিল সেই অংশটিকে কিন্তু ফায়ার সার্ভিস এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং তারা আসলে প্রত্যেকটি জায়গা তন্ন করে খুঁজছেন এবং দেখছেন যে আসলে কোনো মরদেহ রয়েছে কিনা বা নিখোঁজ কাউকে পাওয়া যায় কিনা। এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে নিখোঁজ যারা রয়েছে তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছে। তারা যেটি বলছেন যে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেকেই নিখোঁজ রয়েছে। তবে আমাদেরকে তদন্ত কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যে নিখোঁজের তালিকা রয়েছে তাদের পক্ষ থেকে সেই তালিকাটি দেখা হচ্ছে এবং তারা একটি সহায়তা কেন্দ্র খুলেছেন। বলা হয়েছে যে যাদের নিখোঁজ রয়েছে তারা ওই সহায়তা কেন্দ্র দিয়ে তাদের তথ্য দেওয়ার জন্য, তাতে করে সুবিধা হবে যদি কেউ নিখোঁজ থাকে খুঁজে বের করার জন্য। এছাড়া এখানে যারা স্বেচ্ছাসেবক কর্মী হিসেবে কাজ করছে তাদেরকে কিন্তু আমরা দেখেছি তারা নিজ দায়িত্বে এসে কেউ যদি নিখোঁজ থাকে বা কারো যদি স্বজন এখানে এসে থাকে তারা কিন্তু সেই ছবিটি নিয়ে যাচ্ছেন এবং তাদের মোবাইল নম্বর নিয়ে যাচ্ছেন এবং চেষ্টা করছেন আসলে যে কোনো মৃতদেহ উদ্ধার করা গেলে সেই ছবিটির সাথে মিলিয়ে দেখার জন্য বা যারা এখানে রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে আসলে যে ভবনটি ধসে পড়েছে তার নিচের তলা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ ভয়ানক বিস্ফোরণের মাধ্যমে আসলে কিন্তু পুরো 4 তলা ভবনটি নিচের তলা কিন্তু ডেবে গিয়েছে। এই ডেবে যাওয়া অংশটি কিন্তু গতকালকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করতে পারেননি রাত হয়ে যাওয়ার কারণে। আজকে সকাল থেকে কিন্তু তারা এখানে অভিযান পরিচালনা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যতটুকু বলা হয়েছে যে আসলে যতক্ষণ পর্যন্ত তারা আসলে যে উপস্থিতি তালিকা রয়েছে সেই তালিকার সাথে মিলিয়ে দেখবেন যে কেউ নিখোঁজ রয়েছে বা কাউকে পাওয়া যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা এই অভিযান পরিচালনা করবেন। তো ফায়ার সার্ভিস আমাদেরকে আরেকটি তথ্য জানিয়েছেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তদন্ত কমিটি ঘোষণা করা হয়েছিল তারা ইতিমধ্যে ঢাকা থেকে রওনা দিয়েছেন, অথবা অল্প কিছুক্ষণের মধ্যে তারা ঘটনাস্থলে এসে পৌঁছবেন। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। গাজীপুরের কাশিমপুরে মাল্টিফেক্স কারখানায় সকাল থেকে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সে খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সেখান থেকে সহকর্মী শাহরিয়ার দিন। টানা বর্ষণ ও জলাবদ্ধতার কবলে পড়ে চট্টগ্রামের বেশিরভাগ সড়কের এখন বেহাল দশা। বড় বড় খানাখন্দ আর গর্তের সৃষ্টি হয়েছে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি ছোট সড়কেও। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের। অবশ্য সিটি মেয়র জানিয়েছেন আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত সড়কগুলো সংস্কার করা হবে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। এমনিতেই টানা বর্ষণে বিপর্যস্ত নগরবাসী, তার উপর জলাবদ্ধতার কারণে অনেকটাই শোচনীয় অবস্থা সাধারণ মানুষের। তার সাথে যুক্ত হয়েছে ভাঙা সড়ক। নগরীর বেশিরভাগ প্রধান সড়কের ইট সুরকি উঠে গিয়ে খানাখন্দক সহ বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নগরীর 2 নম্বর গেট, মুরাদপুর, আগ্রাবাদ এক্সেস রোড, হালি শহর, কাপ্তাই রাস্তার মাথা সহ বেশিরভাগ প্রধান সড়কেরই বেহাল দশা। প্রতিটা রোডে অনেক অনেক বড় বড় গর্ত হয়ে গেছে। বর্তমানে বৃষ্টির পানি জমে যায়, গাড়ি চালাতে সমস্যা হয়। যাত্রী ঠিক মতো নিতে পারতেছি না, অর্ধেক রাস্তা নেওয়ার পরে নামা দেওয়ার লাগে। যে কোনো সময় আপনার ব্রেক করলে আপনার গাড়ি উঠে যায়। রাজুল নাসির বলতেছে মানে আমাদের কাজ করে দিবে, কিন্তু কোনো কিছু দেখতেছি না। প্রতি বছর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লাখ লাখ টাকা খরচ করে রাস্তার কাজ করলেও তার সুফল পাচ্ছে না নগরবাসী। সঠিক পরিকল্পনা অনুযায়ী রাস্তার কার্পেটিং না করা ও আরসিসি সড়ক না হওয়ার কারণে এমন অবস্থার সৃষ্টি হচ্ছে বলে মনে করেন এ নগর পরিকল্পনাবিদ। যারা এই কাজটা করেন তাদের কিন্তু এই ব্যাপারে একেবারে কোনো ট্রেনিং নাই। কিভাবে বিটুমিনটা মিক্স করতে হবে, কিভাবে সেটা লে করতে হবে, এবং প্রায় ক্ষেত্রে এটা ম্যানুয়ালি করা হয়। তো যার কারণে সড়কগুলো টেকসই হয় না। টানা বর্ষণে নগরীর 25 থেকে 30% সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় কয়েকশো কোটি টাকা। আবহাওয়া স্বাভাবিক হলে অ্যাসফল্ট প্ল্যান দ্বারা কার্পেটিং এর মাধ্যমে দ্রুত সড়কগুলো সংস্কার করা হবে বলে জানালেন সিটি মেয়র। বৃষ্টি বন্ধ হলে রোদ উঠলে একটা না কয়েকদিন রোদ উঠলে তখন আমরা ফেস ওয়ার করবো। আর আমাদের একটা নতুন অ্যাসফল্ট প্ল্যান্ট আমরা পৌঁছাতে যাচ্ছি, এটা প্রায় বসানো হয়ে গেছে। এটা আমাদের 1 মাসের মধ্যে প্রোডাকশনে যেতে পারে। নগরীতে সিটি কর্পোরেশনের আওতাধীন 1126 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পিচঢালা 620 কিলোমিটার, কংক্রিটের 249 ও পাকা রাস্তা রয়েছে 48 কিলোমিটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ,
ধন্যবাদ সাথীলা। বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। দিন যত গেছে জলাবদ্ধতার সমস্যা কিন্তু ততই বেড়েছে। সেক্ষেত্রে এখনো নগরবাসীর যে অভিশাপ, সে অভিশাপ কিন্তু জলাবদ্ধতার অভিশাপ থেকে নগরবাসী এখনো মুক্তি পায়নি। সময় যত গেছে, মেয়র পরিবর্তন হয়েছে, কিন্তু সেক্ষেত্রে নগরবাসীর কিন্তু কোনো ভাগ্যের পরিবর্তন হতে আমরা দেখিনি। কোটি টাকার বাজেট গ্রহণ করা হয়েছে, বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে, বিভিন্ন সভা হয়েছে, সেমিনার হয়েছে, তারপরে নগরবাসীর যে ভাগ্য, সেই ভাগ্য কিন্তু জলাবদ্ধতা থেকে মুক্তি পায়নি। আমরা দেখেছি গতকাল রাত থেকে মুষলধারে বর্ষণের কারণে নগরীর বিভিন্ন সড়ক কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। সেক্ষেত্রে সকাল থেকে আমরা যেমনটি দেখেছিলাম, নগরীর 16 শহর, 2 নম্বর গেট, চকবাজার, আগ্রাবাদ, জিএসটির মোড় সহ বেশিরভাগ এলাকায় কিন্তু পানি নিচে তলিয়ে গেছে। তো সেক্ষেত্রে 10টার পর থেকে আমরা দেখেছি কিছুটা বৃষ্টি কমলে নগরীর প্রধান প্রধান সড়কের পানি কিছুটা নামতে শুরু করেছে। কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম শুধু এই আগ্রাবাদের অ্যাক্সেস রোড এলাকায়। এক্ষেত্রে এখানে যেমন বৃষ্টি পড়লে পানি ওঠে, সেভাবে তেমনি কিন্তু জোয়ারের পানিতেও তলিয়ে যায় এই এলাকাটি। সেক্ষেত্রে অনেক সময় বৃষ্টি না থাকলেও এখানে পানির নিচে ডুবে থাকে এখানকার মানুষজন। সেক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছেন সকাল থেকে আমরা দেখেছি সাধারণ মানুষজন, বিশেষ করে স্কুলে যারা যায়, স্কুল কলেজ ছাত্র ছাত্রী যারা আছে, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। এছাড়া যারা কর্মজীবী মানুষজন রয়েছে, তাদেরকেও দেখেছি দিনের পর দিন তারা ভোগান্তিতে পড়েছে এবং তারা অনেকটা অভিযোগ করে বলেছেন, বারবার বলা সত্ত্বেও, মেয়র পরিবর্তন হওয়া সত্ত্বেও কিন্তু চট্টগ্রামবাসীর যে ভাগ্য, সে ভাগ্য কিন্তু পরিবর্তন হয়নি। প্রতি মেয়রই কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনের আগে তাদের প্রধান প্রতিশ্রুতি থাকে নগরীর যে জলাবদ্ধতা, সে জলাবদ্ধতা মুক্ত করা হবে। কিন্তু সেক্ষেত্রে জলাবদ্ধতা মুক্ত হয়নি, বরং দিন দিন নগরীর জলাবদ্ধতা আরো বেড়েছে। সেক্ষেত্রে আমরা এখানে দেখেছি এই এলাকার ব্যবসায়ীরাও কিন্তু চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু বৃহৎ ব্যবসায়ীরাই নয়, ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে এখানে একদমই বেচাকেনা নেই। সেই রমজানের মাস থেকে শুরু করে যখন থেকে বর্ষাকাল শুরু হয়েছে, এই এলাকায় কিন্তু ব্যবসা বাণিজ্য একদমই বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাক্সেস রোড এলাকা থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। সাথীলা। জলাবদ্ধতার কবলে পড়ে চট্টগ্রাম নগরবাসী চরম দুর্ভোগে রয়েছেন, সে খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থক্রমে বিশ্বাস। আকালকি হাওরের পানি নামায় চরম দুর্ভোগে রয়েছেন মৌলভীবাজারের 3 উপজেলার বন্যা কবলিত মানুষ। দুর্গত এলাকার বেশিরভাগ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম সহ স্বাভাবিক জীবনযাত্রা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ত্রাণ সামগ্রী পাননি তারা। অবশ্য উপজেলা প্রশাসন বলছে দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের দিগন্ত জুড়ে যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। কুলাউড়া, চুরি ও বড়লেখা উপজেলার অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে আছে। ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। রক্ষা পায়নি উপজেলা শহরের অলিগলি। বাড়ির আঙিনা ও বসতঘর পানিতে তলিয়ে থাকায় গৃহবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাননি তারা। বড় কষ্টের বিনিময়ে আছে আমার সংসারটা লইয়া। সারা জমিনও আপনার আউস্কাত হইতে আউস্কাত মারিয়া লিয়া গেছে। কোন দিন যে কমবো আর কোন দিন যে পানি যাইবে এখন তো আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ জানোই না। পানির মাধ্যমে বাইরেতে পারতেছে না, কিছু পাইতেছেও না। আমরা কি করি চলবো আর কি করি খাইবো, কোনো ব্যবস্থা আমরা নাই। আমরা খাওয়া দাওয়া করতাম, চলতাম। তবে কুলাউড়ার প্রশাসনের দাবি, বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়েছে। সরকারের তরফ থেকে যথেষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। ডিস্ট্রিবিউশন বা বিতরণের ক্ষেত্রে যদি কোনো রকম অনিয়ম থাকে সেটা আমরা মনিটরিং করছি বা করবো। এদিকে জেলার 193টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 42টির খেলার মাঠ ও শ্রেণীকক্ষ পানিতে ডুবে গেছে। এতে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। আমরা স্কুলে খাবার পানি, আগামী 6 তারিখ আমরা পরীক্ষা, এখন পরীক্ষা হইতো না, স্কুলের ভিতরে পানি। 42টি স্কুলে অলরেডি আমাদের প্রায় 1-1.5-2 ফুটের মতো করে পানি উঠে গেছে স্কুলে। তো যার জন্য এখানে বাচ্চারা স্বাভাবিকভাবে, যেহেতু পানি এলাকা, বাচ্চারাও যেতে পারতেছে না, পাঠদান কার্যক্রম প্রায় স্বাভাবিকভাবে এখানে বন্ধ আছে। গত 2 মাস ধরে মৌলভীবাজারের 3 উপজেলায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। সময় সংবাদ, মৌলভীবাজার। ফেনীর সোনাগাজীতে ভারী বর্ষণে 2টি সুইচ গেট ভেঙে ছোট ফেনী নদীতে বিলীন হয়ে গেছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলা শহরের সঙ্গে 2টি ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, একাধিক পাড়া স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও গেট দুটি সংস্কার ও মেরামতে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। তবে শিগগিরই ভেঙে যাওয়া সুইচ গেট দুটি নির্মাণ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল।
স্থানীয়রা জানায় গত 3 দিনের ভারী বর্ষণে সোমবার বিকেলে ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর চরদরবেশ এবং চরচান্দি ইউনিয়নের সীমান্তবর্তী 9 নম্বর এবং চরদরবেশের 11 নম্বর সুইচ গেটটি ভেঙে নদীগর্ভে এভাবেই বিলীন হয়ে যায়। ফলে এই দুটি ইউনিয়নের প্রায় 10টি গ্রামের প্রায় 1.5 লক্ষ মানুষকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তির শিকার হতে হয়। 50-60 হাজার লোক 10 গ্রামের এখানে আসা যাওয়া এখন ওরা সমস্যা হয়ে গেছে। এই পথ দিয়ে শুধু সোনাদীর লোক যাতায়াত করে না, কোম্পানিগঞ্জের লোক, বসুহারের লোক এই পথে যাতায়াত করে। এই জন্য আমরা আবেদন করবো এই পথটা যেন তাড়াতাড়ি সংস্কার করা হয়। 1965 সালে নির্মাণের পর গত 25 বছরও পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকার সংস্কার বা তদারকি না থাকায় দিন দিন অকেজ হয়ে পড়ে আজ এই দুরবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। অনেকবার এটা অকেজোর মতো হয়ে যায়। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অনেকবার প্রশাসনের কাছে ধর্ণা দেওয়ার পরও পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ এনে এসে দেখে যায়, কিন্তু কাজের কাজ কোনো কিছুই না করার কারণে আজকে এই সুইচ গেটটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এটা দুদিন মেরামত করতে দেখতো আর এটা ভাঙতো না। এই ভাঙনের কবলে পড়ে অনেকের ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের ঘরবাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে আমরা অভিযোগ করেছিলাম, তারা এখনো কোনো প্রতিকার আমরা পাইনি, এই ধরনের কোনো আশ্বাস পাইনি। সকল সুইচ গেট কার্যকর করতে ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানালেন তার উদ্যোগের কথা। ভারী বৃষ্টির কারণে পাইপিং হয়েছে। রেগুলেটর নির্মাণের জন্য যেহেতু ঠিকাদার ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে এবং কার্যাদেশ দেওয়া হয়েছে খুব সম্প্রতি, আমি কথা বলেছি আমাদের পক্ষ থেকে যা যা করণীয় পদক্ষেপ নেওয়ার আমরা নেব। বন্যার পানি নিষ্কাশন এবং লবণাক্ত পানি প্রতিরোধ করতেই 1965 সালে ছোট ফেনী নদীর ভাটিতে নির্মাণ করা হয়েছিল এ ধরনের 14টি সুইচ গেট। নির্মাণের পর থেকে পানি উন্নয়ন বোর্ডের চরম উদাসীনতার কারণেই দিন দিন তা অকেজ হয়ে পড়ে থাকে। স্থানীয়দের দাবি এগুলো যেন দ্রুত সংস্কার করে এর সুফল যেন তারা ভোগ করতে পারে। সোনাগাজীর চরদরবেশ থেকে আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। সময় সংবাদে আরো থাকছে, মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার শহীদুল হক মামার মরদেহে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা, গার্ড অফ অনার প্রদান। যশোরের অভয়নগর থেকে উদ্ধারের পর কবি ও প্রাবন্ধিক ফরাদ মজারকে ঢাকায় আনা হয়েছে। সকাল 9:15টার দিকে প্রথমেই তাকে মোহাম্মদপুরের আদাবর থানায় নেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ফরিদা আক্তার ও শুভানন্দ ইরা। পরে পুলিশের পক্ষ থেকে তেজগাঁওয়ের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলা হলেও ফরাদ মজারকে মিন্টু রোডে পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে ফরাদ মজার অসুস্থ বলে জানান তার স্ত্রী ফরিদা আক্তার। ট্রমেটাইজ যাকে বলে একেবারে বিধ্বস্ত অবস্থা আছে, কথা বলতে ওনার কষ্ট হচ্ছে, চোখ বন্ধ করে কি মনে হয় যে উনি ওনাকে আমরা জিম্মি করা হয়েছিল বা এ ধরনের কোনো কিছু? আমরা কিছু এখন জানি না, আমরা কিছু বলতে পারবো না। এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তমালের কাছে। তমাল। হ্যাঁ সাথীলা, ফরহাদ মজারকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং এর আগে তাকে আদালত থানা থেকে নিয়ে আসা হয় 10:30টার দিকে। আর এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, তবে আমরা জানতে পেরেছি 12:30টার পর পুলিশের পক্ষ থেকে বলার কথা রয়েছে। তো আসলে যে ধূম্রজালটি সৃষ্টি হয়েছিল কালকে থেকে, সেটির যে অবসান ঘটে রাত 11টার সময়, অর্থাৎ খুলনা থেকে ছেড়ে আসা একটি বাসে তাকে যশোর থেকে উদ্ধার করা হয়। তো সেই সময় থেকে কিন্তু শুরু করে এখন পর্যন্ত এই যে তার অপহরণ বা তার নিখোঁজ হয়ে যাওয়া এই যে বিষয়টি, সেটি কিন্তু স্পষ্ট কোনো সুরাহা আমরা জানতে পারিনি। তো এই মুহূর্তে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং তার যে আত্মীয় স্বজনরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন ডিবি কার্যালয়ের বাইরেই। আর আমরা যতদূর জানতে পেরেছি যে তার সঙ্গে কিন্তু একটি ব্যাগ ছিল, তো সেই ব্যাগের ভিতরে মোবাইল চার্জার এবং ভ্রমণ করার জন্য যা আনুষ্ঠানিক সরঞ্জাম আছে সেগুলো ছিল। তো সেটি কিন্তু পরিবার তরফ থেকে অস্বীকার করা হয়েছে, তো সেই বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়নি। তো সবকিছুই বলা চলে যে আসলে পুলিশের যে ব্রিফিং বা পুলিশের সংবাদ সম্মেলন সেটি হওয়ার পরে কিন্তু আমরা জানতে পারবো। তো রুদ্ধশ্বাস যে 18 ঘন্টার অভিযান সেটির শেষ হওয়ার পর আপনার যে
পুলিশের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি এখনো জানতে না পারার কারণে কিন্তু আমরা এখনো জানি না যে আসলে তার বিষয়টি কি হচ্ছে। তবে আমরা যদি জানতে পেরেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করার পরই আসলে পরিবার কাছে হস্তান্তর করা হবে নাকি অন্য কোনো কোথাও না হবে সেটি কিন্তু পরে জানা যাবে। তো এই মুহূর্তে বলা চলে যে 12:30টার পর একটি সংবাদ সম্মেলন করার কথা আছে। তো এই ছিল আমার কাছে টিভি কার্যালয় থেকে সবশেষ খবর। সাথীরা, ৭১-এর মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার শহীদুল হক মামার মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকাল 11:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। পরে সেখানে গার্ড অফ অনার প্রদান করেন বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল। এ সময় শহীদ মিনারের স্বজনরা ছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ সহ মন্ত্রী পরিষদের সদস্য সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে 2 নম্বর সেক্টরের গেরিলা যোদ্ধারা সালাম জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা সেখানে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের পাদদেশে রাখা হয় মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার কফিন। পরে সর্বস্তরের মানুষ তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গত 30 জুন কাতারের দোহারে একটি হাসপাতালে মারা যান তিনি। মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন। আজ 6টার দিকে তার লাশ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা এসে পৌঁছে। প্রত্যেক মুক্তিযোদ্ধাই মরণশীল, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা কোনো মৃত্যু নাই, সেটা চিরঞ্জীব এবং সেটা আরো শক্তিশালী হয়ে ওঠার পথ হলো নতুন প্রজন্ম সেই চেতনার মশালকে ধরে সামনে এগিয়ে যাওয়া। জীবিত থাকতে আমরা মানুষের বুঝি না বলে জীবিত অবস্থায় সেই সেরকম সম্মান কেউই পায় না। দুঃখের সাথে বলছি আমরা সেভাবে তাকে মূল্যায়ন করতে পারিনি। তার মানে জাতীয়ভাবে আরো স্বীকৃতি লাভ করার মতো তিনি ভূমিকা পালন করেছেন। তা আমরা চেষ্টা করবো ভবিষ্যতে মরণোত্তর হলেও যে তাকে কিভাবে সম্মানিত করা যায়। সময় সংবাদে আরো থাকছে, গ্রাহক হয়রানির বৃত্ত থেকে বের হতে পারছে না ডাক বিভাগ, বেড়েছে আস্থা সংকট, রয়েছে অনিয়মের নানা অভিযোগও। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের প্রায় 3.5 লাখ শ্রমিক। নির্ধারিত সময়ে বৈধ হওয়ার জন্য ই কার্ড নিবন্ধনে ব্যর্থ হওয়ায় গ্রেফতার আতঙ্কে ভুগছেন তারা। ই কার্ড নিবন্ধনের সময়সীমা বাড়ানোর দাবিও নাকচ করে দিয়েছে দেশটির সরকার। কয়েকদিনে মালয়েশিয়া জুড়ে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে আটক করা হয়েছে 1,500-এরও বেশি অভিবাসী। এদের 750 জনই বাংলাদেশি। এ অবস্থায় রিহিয়ারিং এর মাধ্যমে দ্রুত অবৈধদের বৈধ হবার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। মালয়েশিয়া প্রতিনিধি আব্দুল কাদেরের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্মাণাধীন ভবন, রেস্টুরেন্ট সহ বিভিন্ন জায়গায় কাগজপত্রহীন অভিবাসীদের খোঁজে চলছে মালয়েশীয় পুলিশের তল্লাশি অভিযান। সোমবার দেশ জুড়ে তৃতীয় দিনের অভিযানে কয়েকশো অবৈধ শ্রমিককে আটক করা হয়। এদের মধ্যে 2 শতাধিক বাংলাদেশি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাই কমিশনের তথ্য মতে মালয়েশিয়ায় 6.5 লাখ বাংলাদেশি শ্রমিক বসবাস করছেন। এদের মধ্যে বৈধভাবে অবস্থান গেছেন প্রায় 3.5 লাখ শ্রমিক। পুলিশি ধর্মঘটে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা। গ্রেফতার আতঙ্কে কাজে যাওয়া বাদ দিয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়াচ্ছেন এসব অবৈধ অভিবাসী। নিবন্ধন করতে না পারার জন্য মালিক পক্ষের অবহেলাকে দায়ী করেন শ্রমিকরা। আবার অনেকের মুখে শোনা যায় জালিয়াতির শিকার হওয়ার অভিযোগ। আমাদের কাছ থেকে ইমিগ্রেশন ফিঙ্গার করাচ্ছে না। ইমিগ্রেশনে আনার পরে সে আমাদেরকে বলছে যে ইমিগ্রেশন ফিঙ্গার এখন হবে না, 2 মাস পরে আসতে হবে। এইভাবে আমাদের কাছ থেকে আরো টাকা নিতে যাচ্ছে। কি কি লাগবে, যে সফটওয়্যার যে অ্যাডোবি হচ্ছে, ইলাস্ট্রেশন যেটা আছে ওটা লাগবে, আর হলো ফটোশপ। তো ওনার কাছ থেকে আমি নিলাম, মাসুদের কাছ থেকে নিয়ে ইনস্টল দিচ্ছি, ওনার সামনে ইনস্টল দিচ্ছি, দিয়ে আনছি। যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বিষয়ে কিছু না জানালেও যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে রিহায়ারিং এর মাধ্যমে ইউটিউবে যে ভিডিও করতেছে বাংলাদেশ হাই কমিশন। শুনতে পারলেন? তাদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে রিহায়ারিং কর্মসূচি বা মূল যে বৈধতা যে কর্মসূচি সেটাতে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা আহ্বান জানাই বাংলাদেশি যারা ভাইরা এখনো রিহায়ারিং কর্মসূচি এই অ্যাডোবি রিডার নাই,
তারা অবিলম্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। এই ইলাস্ট্রেশন আর ফটোশপ বাংলাদেশে কর্মীদেরকে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছেন। এই 3টি কোম্পানি হলো মায়াইটির পাশাপাশি মেঘা। এদিকে মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের অস্থায়ী কাজের অনুমতি ই কার্ড নিবন্ধনের সময়সীমা আর বাড়ানো হবে না বলে আবারও জানিয়ে দিয়েছে দেশটির সরকার। সুযোগ দেওয়ার পরও যেসব নিয়োগকর্তা শ্রমিকদের বৈধ করতে উদ্বুদ্ধ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি আহমদ জাহিদ হামিদি। কুয়ালালামপুর, মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন 2015-এর প্রতিবেদন হস্তান্তর শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে, কারণ অন্তত যারা কাজ করতো তাদের মজুরিটা পেত, শিল্পটা চলতো, চলমান ছিল, কিছু তো মজুরি পেত। এই অবস্থায় কিন্তু রেখে যান। আর এর মধ্যে যারা অনেকে হয়তো তখন চলে গেল, যাদের এখানেই বসতি ছিল, যারা তাদের শিল্প ফেরত চেয়েছিল, অনেকে দিয়ে দেওয়া হয় তারা যাতে ভালোভাবে চালাতে পারে। মালিকানা অনেক কোম্পানি এখানে ছিল, আরো অনেকে আসেনি, সেগুলি ছিল। পরবর্তীতে যেটা, এবং এখান থেকে বেশ অনেকগুলি শিল্প এবং প্রতিষ্ঠান ওই যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ ফ্যামিলি এবং যারা পঙ্গু হয় তাদের জন্য কল্যাণ ট্রাস্ট করা হয়। এই কল্যাণ ট্রাস্টের অধীনে অনেক লাভজনক শিল্প দিয়ে দেওয়া হয়। কিন্তু 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর যখন সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে মিলিটারি ডিক্টেটর ক্ষমতা নেয়, তখনই কিন্তু আমাদের শিল্পের কপাল পড়তে শুরু করে। কারণ এগুলি ব্যক্তি মালিকানা দেবার নামে যাদের কাছে দিয়ে দেয়, এরা অনেকেই শিল্প চালাতো না, খুব পানির দামে নিয়ে হয়তো সেখানকার কাঁচা মালগুলি বিক্রি করে দিল, কেউ জমি বিক্রি করে দিল, কেউ মেশিনারিজ বিক্রি করে দিল, সেগুলো অন্য খাতে ব্যবহার করলো। আর আমাদের শ্রমিকরা কিন্তু সবসময় অবহেলিতই থেকে গেল এবং শ্রমিকদের ভাগ্যের কোনোদিন পরিবর্তন হয় তাদের দিকে তাকানো বা তাদের ভালো মন্দ দেখা, এগুলি কেউ আর দেখতো না। এটাই ছিল বাস্তবতা। আর এখানে যেমন আমাদের সংবিধানের 13 অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক নীতিমালার উপর কিন্তু এই কথাই বলা আছে, যেখানে সরকারি প্রতিষ্ঠান থাকবে, বেসরকারি প্রতিষ্ঠান থাকবে এবং কোঅপারেটিভ থাকবে। এই 3 পদ্ধতিতে আমাদের অর্থনীতি চলবে এবং সেইভাবে কিন্তু অর্থনীতি গড়ে উঠবে। তিনি কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুনির্দিষ্ট ভাবে করে দিয়ে গেছেন এবং আইন টাইন যা যা শ্রমিকদের জন্য সমস্ত কিছু করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো যে সেগুলি সবই এখনো বহু শিল্প আছে আমি জানি যারা হয়তো পানির দামে কিনে সে টাকা এখন পর্যন্ত পরিশোধ দেয়নি, মামলা করে 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 তারা চালিয়ে মুনাফা খেয়ে যাচ্ছে, কিন্তু মামলা করে দাম গুলি আটকে রেখে দিচ্ছে। এরকমও ঘটনা এখনো আছে, কিছু শিল্প আমার নিজের জানা। কাজে এরকম বারবার কিন্তু আমাদের আস্তে আস্তে এই শিল্পগুলি নষ্ট হয়ে থাকে। তবে আবার এদিকে বেসরকারি খাতে, যেমন বেসরকারি খাতটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি যখন 96 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসছে। আমরা ক্ষমতা এসে আমাদের বেসরকারি খাতটা আমরা আরো উন্মুক্ত করে দিই, কারণ এখানে কর্মসংস্থানের জন্য সৃষ্টি করার দরকার ছিল, আবার সেখানে আমাদের মানুষের জন্য কাজের সুযোগটা সৃষ্টি করা, উৎপাদন বৃদ্ধি করা, রপ্তানি বৃদ্ধি করা, অর্থনীতিকে আরো গতিশীল করা, সেটাও প্রয়োজন ছিল। আর সেই সাথে সরকারি প্রতিষ্ঠানগুলি। তবে এখন যেটা হচ্ছে যে আমাদের আসলে আমি সেই সময় প্রায় 9টা ইন্ডাস্ট্রি যেটা ছিল আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু শ্রমিকদের মালিকানায় দিয়ে দিয়েছিলাম। জৌলুস হারিয়ে দীর্ঘদিন ধরে ঢুকছে, তবু গ্রাহক হয়রানির বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ ডাক বিভাগ। কমছে গ্রাহক, কমছে চিঠির সংখ্যা, সেই সঙ্গে প্রকট হচ্ছে আস্থা সংকট। সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্র, পার্সেল সার্ভিস ও দাপ্তরিক চিঠি সংক্রান্ত গ্রাহকের ভিড় বাড়লেও পারছে না সেবার মান। উল্টো উঠছে উৎকোচ প্রমাণের অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় লোকবলের অভাবেই সৃষ্টি হচ্ছে ভোগান্তি। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। যেন দম ফেলার কোনো ফুরসত নেই। দাপ্তরিক চিঠি যাবে গন্তব্যে, প্রয়োজনীয় প্রক্রিয়া সারতে তাই ব্যস্ত এই কর্মী।
অথচ এই সময়ে ব্যক্তিগত চিঠি, মানি অর্ডার সহ অন্যান্য কাউন্টারে মেলে না কোনো কর্মীর দেখা, নেই তেমন কোনো গ্রাহকও। রাজধানীর জিপিও, সদর প্রধান ডাকঘর সহ জেলা ও বিভাগীয় পর্যায়ের অধিকাংশ ডাকঘরে মিলবে একই চিত্র। কাউন্টার তো খালি লাইনে করতেছে। কাউন্টার নিয়ম হলো 20 টাইম কাউন্টারের প্রত্যেকটা কাউন্টার থাকবে না। অনুসারে 2000 সালে প্রায় 20 কোটি চিঠি বিলি করে ডাক বিভাগ, কিন্তু মাত্র 1.5 যুগের ব্যবধানে চিঠির এই সংখ্যা নেমে এসেছে 5 কোটিরও নিচে। সঙ্গত কারণে সংশ্লিষ্ট কর্মীদের কাজও গেছে কমে। তবে রেজিস্ট্রি চিঠি, পার্সেল ও দাপ্তরিক চিঠির সংখ্যা দিন দিন বাড়ছে। এসব কাউন্টারে গ্রাহকদের ভিড় বাড়ার সাথে সাথে বাড়ছে দুর্ভোগ। প্রত্যেকটা লোকের কাছ থেকে বেশি নেওয়া হচ্ছে। তারা তো সরকারি কর্মকর্তা, তারা তো বেতন পান, বোনাস পান, সবই পান, তারপরে বাড়তি টাকাটা কেন নেওয়া হবে? দায়িত্ব যে পালন করে না, এইটা তদারকি করার মতো কোন অথরিটি আছে বলেই মনে হয় না। সবাই বলছে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। না না, বাকি টাকা চাইতেছি, যদি না থাকে তাইলে পরে নিয়ে যাক, আমি তো লাভ করতেছি না। প্রতিকার নেই জেনে অনিয়মকেই মুখ বুজে হজম করছেন অধিকাংশ গ্রাহক। প্রতি কার্য দিবসে সবচেয়ে বেশি ভিড় হয় ডাকঘর সঞ্চয় ব্যাংক কাউন্টারে। এখানে যারা সঞ্চয়পত্র ভাঙাতে ও মুনাফা উত্তোলন করতে আসেন, তাদের করতে হয় সবচেয়ে দুর্ভোগে। তাদের অভিযোগ, টাকা পয়সা না দিলে কোনো কাজই করতে চান না কর্মকর্তারা। মানে একটু সিস্টেম তারা কাজ করতেছে না। ভিতরে টাকা নিয়ে দেয়, তারা দিতেছে আর বকশিস পাইতেছে, আমাদের কোনো খবর নেই। তার করে তারা আইছে এখানে। সঞ্চয়পত্র সংক্রান্ত কাজে আসা এই গ্রাহকদের সিংহভাগই সরকারি কর্মকর্তা ও কর্মচারী। বাণিজ্যিক ব্যাংকের চেয়ে অধিক মুনাফার আশায় সঞ্চয়পত্র কিনলেও ডাক বিভাগের সেবার মান নিয়ে হতাশ তারা। তাদের 5 লাখ 10 লাখ তাদেরকে টাকা উঠিয়ে দিচ্ছে ভিতর থেকে, বকশিস নিচ্ছে তারা। সত্য কথা বলতে ভয় কিসের? এই অবস্থার জন্য লোকবল সংকটকে দায়ী করছেন ডাক বিভাগের দায়িত্বশীল এই কর্মকর্তা। আসলে ভিড় বাড়লে মানুষ এখানে অভিযোগ করে, আমি আসলে ভিতরে পৌঁছতে পারতেছি না, যেহেতু এত লোক চলে আসছে এট এ টাইম। আমার পক্ষে এতগুলা কাউন্টার, এতগুলা মানুষকে সেবা দেওয়ার মতো ম্যান পাওয়ার আসলে উপস্থিত নেই। গ্রাহকরা বলছেন, ভোগান্তি কমিয়ে সেবার মান বাড়ানো হলে সারা দেশে ছড়িয়ে থাকা ডাকঘরগুলোই হয়ে উঠতে পারে সাধারণ মানুষের নির্ভরতার প্রতীক। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজীপুরে মাল্টিপ্লেক্সের কারখানায় বিস্ফোরিত বয়লারটি ছিল মেয়াদ উত্তীর্ণ, জানালেন তদন্ত কমিটির প্রধান। এ পর্যন্ত 10 জনের লাশ উদ্ধার, দগ্ধ অর্ধশত। টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চট্টগ্রামের বেশিরভাগ সড়কের বেহাল দশা। প্রধান সড়ক থেকে অলিতে গলিতে খানাখন্দ ও গর্ত। সংস্কারের কথা বলছেন মেয়র। রাজধানীর আশপাশেও ছড়িয়ে পড়েছে চিকুনগুনিয়া। প্রভাব ঠেকাতে জনসচেতনতার তাগিদ, জনবল বাড়ানোর পাশাপাশি সিটি কর্পোরেশনের বিশেষ কর্মসূচি। লেখক ফরাদ মজারকে যশোর থেকে আনা হয়েছে ডিবি কার্যালয়ে। অপহরণ নয়, সুস্থ মানুষের মতোই ভ্রমণ করেছেন তিনি। ব্রিফিং এ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং মালয়েশিয়া অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে 752 বাংলাদেশি সহ 1,500 শ্রমিক আটক। ইকার নিবন্ধনের সময় না বাড়ানোর ঘোষণা, অনিশ্চয়তায় আরো প্রায় 3.5 লাখ শ্রমিক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবিনগর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন **** লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন।